না, এবার আর পুলিশ বা সিবিআই নয়, বাংলার মানুষ আজ দেখল দুই রাজনৈতিক দলের চার্জশিট। অমিত শাহর বঙ্গ সফরের দিকে সবার নজর ছিল। আমরা দেখলাম 10 দফার চার্জশিট প্রকাশ করা হলো এবং সেখানে বর্তমান সরকারের কুশাসন, দুর্নীতি, একাধিক বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। আর তার প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও চার্জশিট পেশ করা হলো এবং সেই চার্জশিট যখন পেশ করা হলো সাংবাদিক বৈঠকে, কোথাও গিয়ে শেক্সপিয়ারকে আউড়ে বলা হলো বিচারক আর দাগী আসামি যখন এক আসনে বসে, এ যেন ঠিক তাই। কি ছিল এই চার্জশিটে? নতুন কিছু কি উঠে আসলো? মনে হয় নয়, কারণ সারা বছর দুই রাজনৈতিক দলের মুখেই কিন্তু আমরা এই অভিযোগ পাল্টা অভিযোগ শুনে অভ্যস্ত। তাহলে ঠিক ভোটের মুখে কি প্রয়োজনীয়তা পড়লো এই চার্জশিট প্রকাশের? আবারও নতুন করে একটা গ্লোরিফাইড মডেলে বাংলার মানুষের কাছে তুলে ধরা হলো কেন? এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদীপ দা, সত্যি আবারও নতুন করে আমরা দেখলাম সেই একই অভিযোগ পাল্টা অভিযোগকে কোথাও গিয়ে এই চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হলো। সারা বছর তো শুনি, কি প্রয়োজনীয়তা পড়লো ভোটের মুহূর্তে প্রকাশ? সারা বছর ধরে দেখো অর্পিতা, সারা বছর ধরে যে পুঞ্জীভূত অভিযোগগুলো একটা সরকারের বিরুদ্ধে তৈরি হয় বা কোনো দলের বিরুদ্ধে তৈরি হয়, সেইগুলো তো ভোটের সময় একটা জায়গায় আনা দরকার পড়ে। তার ফলে যে চার্জশিটে নতুন কোনো কিছু একটা ব্রেকিং স্টোরি, ব্রেকিং নিউজ আসবে, এটা এক্সপেক্টেড নয়। চার্জশিট মানে কিউমুলেটেড একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা হচ্ছে যে সারা বছর কোনো একটি মানে সরকার বা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কিউমুলেটেড একটা জায়গা, একটা জিনিস, যেটা তার বিরুদ্ধে 10 দফা অভিযোগ, 5 দফা অভিযোগ, সেটাই। অমিত শাহ যেটা আজকে চার্জশিট প্রকাশ করেছেন, চার্জশিট নামটার মধ্যে একটা ড্রামা, একটা নাটকীয়তা রয়েছে। এটাই যদি বলা হতো অভিযোগনামা, তাহলে ব্যাপারটা আলুসেদ্ধ ভাত আলুসেদ্ধ মতো হয়ে গেল, ঠিক আছে, কিন্তু যদি তুমি আজ চার্জশিট বলো, তাহলে ব্যাপারটা হচ্ছে একটা বারবিকিউ মশলা ছড়িয়ে একটা টান ব্যাপার। ফলে একটা নাটকীয়তা রয়েছে না এই চার্জশিট শব্দটার মধ্যে। ওই চার্জশিটটা প্রকাশ করে উনি কি করলেন? উনি যেটা করতে চাইলেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভোটে বিজেপির যে এজেন্ডা, যে অভিযোগগুলোকে, সেগুলোকে 1, 2, 3, 4 করে একটা জায়গায় ডকুমেন্টেড করলেন। এই ডকুমেন্টেশনটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করে জানানো তা নয়, পার্টি ওয়ার্কারদেরও জানানো, যে পার্টি ওয়ার্কাররা এটাকে হ্যান্ডবুক করে নিয়ে আগামী 1 মাস ধরে যে গ্রামগঞ্জ শহরে প্রচার করবেন, ট্রেনে বাসে প্রচার করবেন, যে দেখো তৃণমূল সরকারকে কেন ভোট দেবে না, কেন বিজেপিকে ভোট দেবে, এই হচ্ছে 10 দফা কারণ। এবং সেটা এখন, যেহেতু আগে কি হতো, আগে বুকলেট ছাপা হতো, এখন বুকলেট রিডান্ডেন্ট হয়ে গেছে, কারণ হচ্ছে যে মানুষ আর পড়ে কম, দেখে বেশি মোবাইলে। সুতরাং এই যে চার্জশিট, সেটা একটা পিডিএফ ডকুমেন্ট করে মোবাইলে আজকে যেমন সাংবাদিকদের দেওয়া হয়েছে, তেমনই পার্টি ওয়ার্কারদের দেওয়া হয়েছে। প্রতিটা পার্টি ওয়ার্কার তারাও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, সোশ্যাল মাধ্যমে শেয়ার করবেন। তো এটা হাতে হাতে ছড়াবে। তাতে যদি কিছু সংখ্যক মানুষ দেখেন, তাহলেই ওদের কার্যসিদ্ধি। তো চার্জশিটের পারপাসটাই হচ্ছে যে 1, 2, 3, 4 করে সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগগুলো, সেটাকে সাজানো। সেদিক থেকে আজকে ফার্স্ট উনি কি বলেছেন, তুমি দেখবে যে আজকে প্রেস কনফারেন্সের আগে গতকাল রাত থেকেই একটা আবহ সঙ্গীত তৈরির চেষ্টা হয়েছে। উনি একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানেও কিন্তু কিছু এই ইঙ্গিতগুলো দিয়েছেন। আজকে ফার্স্ট তিনি যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার ভোটেই ভিকটিম কার্ড খেলেন, যে কখনো তার পায়ে চোট লাগে, কখনো তিনি মাথায় পট্টি বেঁধে ঘোরেন, এবং তিনি আক্রান্ত বলে দেখাতে চান। তাকে কোনোভাবে তাকে কেউ আক্রমণ করেনি, অ্যাকচুয়ালি তার কারণে বাংলায় আক্রান্ত, এটা উনি বলেছেন। সেকেন্ড, উনি বলেছেন যে এসআইআর প্রসেসে পশ্চিমবঙ্গে যে এত লোকের নাম এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি ঝুলে আছে, উনি বলতে চেয়েছেন যে দেখো 12খানা স্টেটে একসঙ্গে এসআইআর হয়েছে বিহারের পরে, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে তামিলনাড়ু এবং কেরল, বাম এবং কংগ্রেসের যেখানে মেইন স্ট্রেংথ। তো কেরলেও কোনো সমস্যা হয়নি, তামিলনাড়ুতেও কোনো সমস্যা হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে কেন তাহলে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন জরুরি হলো? কে দায়ী? এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন। তারপরে তিনি সিন্ডিকেটের কথা বলেছেন, কাটমানির কথা বলেছেন, কয়লা গরু পাচারের কথা বলেছেন, এবং এই যে এতগুলো অভিযোগ, তার মাঝখানে বারবার বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং ভোটার তালিকায় সেই কারণেই
এত লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, তাদের নাম বাদ যাবে এবং চুন চুনকার বেছে বেছে এই অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকে বার করা হবে। আর একটা জিনিস, এই গোটা প্রেস কনফারেন্সে অমিত শাহ খুব ইন্টারেস্টিংলি বোঝাতে চেয়েছেন যে এই যে বাংলার বাইরে বাঙালিরা আক্রান্ত বলে তৃণমূল প্রচার করে, অ্যাকচুয়ালি যারা বাংলাদেশি তারা যেমন বাঙালি, বাংলায় কথা বলে, তেমন পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলায় কথা বলেন। তো বলছেন যে এই দুটো বাঙালিকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে যাদের জন্ম হয়েছে এমন বাঙালি, তাদের ভারতবর্ষে কোনো শঙ্কা নেই, তারা কখনো কোনো বিপদে পড়বেন না। কিন্তু বাংলাদেশি বাঙালি যারা অনুপ্রবেশকারী এবং ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছেন, তাদের কিন্তু আমরা তো খুঁজে খুঁজে বার করে বাইরে পাঠাবো। তো এইখানে কোনো কনফিউশন থাকার দরকার নেই। তো এইটা হচ্ছে যে তিনি পরিষ্কার করে যে বারবার করে অনুপ্রবেশকারী তোলার অর্থটা একটাই, যে ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাওয়া, একদমই একটা পোলারাইজড ইলেকশনের দিকে নিয়ে যাওয়া, যে বাংলাদেশি সংখ্যালঘু অনুপ্রবেশকারী তাদের তৃণমূল আশ্রয় দিচ্ছে, তোষণের রাজনীতি করছে, এটা হচ্ছে এক, এবং তার সঙ্গে করাপশনের ইস্যুগুলোকে বলা, এটাই হচ্ছে চার্জশিটের মধ্যে উদ্দেশ্য ছিল। এবার চলে আসি তৃণমূল কংগ্রেসের যে পাল্টা চার্জশিট। আমরা দেখলাম তাদের যে ভোট কুশলী সেই সংস্থার তরফ থেকে রাতারাতি সেই চার্জশিট তৈরি করা হলো, এবং সেখানে সেই একই রকম পেহেলগাঁও থেকে শুরু করে তারপরে আমরা দেখলাম যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে নারী নির্যাতন, সেই ইস্যুগুলোকে, মণিপুরের ইস্যু, সেই একই ইস্যুকে তুলে ধরা হলো। এবারের নির্বাচনে আমরা বেশ কিছু নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছি, জানি না এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে, তার মধ্যে আরো কত ঘটনার সাক্ষী আমাদের থাকতে হবে। একেবারে নতুন মডেলে এই যে চার্জশিটকে মানুষের সামনে আনা, এটাও কি এবারের নির্বাচনের একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে? না, এটাতে তোমাকে প্রথমত প্রশ্নটা, তোমার দুখানা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে তৃণমূলের চার্জশিট, তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি খুব পরিষ্কার, তিনি বারবার বলেন যে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। তো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার কিভাবে উনি দেন? ধরো আজকে কোথাও নরেন্দ্র মোদীর সভা হলো, পরের দিনই দেখবে দুদিনের মধ্যেই সেখানে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে সভা করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে। আজকে যদি কোথাও শুভেন্দু অধিকারী গিয়ে সভা করেন, তুমি দেখবে দুদিনের মধ্যে ওখানে কোনো পার্টির নেতাকে পাঠিয়ে ওখানে একটা কাউন্টার মিটিং হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিটিক্সের ঘটনাটাতেই বিশ্বাস করেন, এবং সেটাও অভিষেকও রপ্ত করে ফেলেছেন। আজকে যখন অমিত শাহজি এরকম একটা মিডিয়া স্পেসকে দখল করে নিতে চাইছেন যে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট, তখন তৃণমূল দেখাতে চাইলো যে কে চার্জশিট পেশ করছেন। যেটা তুমি বললে যে শেক্সপিয়ারের উদাহরণ দিয়ে ব্রাত্য বসু বলেন, ব্রাত্য বসু এটা বলতে পারেন, তৃণমূলে আর কে বলতে পারেন আমি জানি না, ব্রাত্য বসু বলেন যে আজকে এমন একটি ঘটনা ঘটলো যেখানে বিচারক এবং অপরাধী একই আসনে বসে আছে, এবং সেখানে বলে একথাটি বলে আজকে মণিপুরের ঘটনা বা সংসদে হামলার ঘটনা, যেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের বিরুদ্ধে ব্যর্থতার বিষয়গুলোকে তুলে ধরা যায়, এইভাবে একটা কাউন্টার সমালোচনা করেছে, চার্জশিট দিয়েছে, এবং যাতে করে বিজেপির চার্জশিটকে যে তারা একটা কাউন্টার ন্যারেটিভ খাড়া করা যায় এবং সেটাকে একটা মোকাবিলা করা যায়। এবং আমরা দেখেছি যে তৃণমূলের পার্টি অফিসে অমিত শাহজি নানা রকম কার্টুন করে সেটাকে ব্যান্টার করে তারা একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে, মানে উনি যে অভিযোগটা করেছে সেটাকে লঘুতর করে দেওয়ার চেষ্টা এবং কাউন্টার অ্যাটাকের চেষ্টা। এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল এবং রাজনৈতিক ঘটনার মধ্যেই পড়ে। দ্বিতীয় কথা, তুমি বলে যে চার্জশিটটা, এটা কি বাংলার রাজনীতিতে নতুন করে ঢুকে পড়লো? দেখো, এইটা বলতে গিয়ে আমার মনে পড়ছে যে একটা সময়ে মানে এই 2001 সাল 2002 সাল, মানে আমি বলতে চাইছি যে একবিংশ শতকের একদম গোড়ার দিকের রাজনীতি, তখন শ্বেতপত্র বলে একটি কথা খুব রাজনীতিতে প্রচলিত ছিল। লালকৃষ্ণ আডবাণী সেভারাল টাইমস আমি দেখেছি বিভিন্ন ইস্যুতে, অনুপ্রবেশ ইস্যুতে, ইভিএম এর সমস্যা নিয়ে বিভিন্ন ইস্যুতে লালকৃষ্ণ আডবাণী বারবার বলতেন শ্বেতপত্র প্রকাশের কথা। এমনকি এনডিএ জমানায় আমার মনে আছে যে রেলের আধুনিকীকরণ নিয়ে, একবার রেলের অ্যাক্সিডেন্টের পরে নীতিশ কুমার পেশ করলেন যে হোয়াইট পেপার, যে রেলের আধুনিকীকরণ কিভাবে করা যায়। তো তখন হোয়াইট পেপার পলিটিক্সটা জাতীয় রাজনীতিতে খুব পরিচিত ছিল, কিন্তু তখন সময় বদলেছে, হোয়াইট পেপার ব্যাপারটাই কেমন একটা জোলো, একটা ওই আবার বলছি একটা আলু হাতে মার্কা টাইপের। ফলে এখন একটা বারবিকিউ পেরি পেরি মশলা দেওয়া একটা জিনিস দরকার। তো বারবিকিউ পেরি পেরি মশলা দেওয়া জিনিসটা হচ্ছে চার্জশিট। অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা এক, তখনও শ্বেতপত্রের মাধ্যমে অভিযোগ তুলে ধরা হতো বা সমস্যার কথা তুলে ধরা হতো, এবং কিউমুলেটেড একটা জায়গায় একটা বুকলেট করে তখন ছাপা হতো, তৈরি করা হতো। তখন এই পিডিএফ সংস্কৃতি আসেনি। আজকে পিডিএফ চলে এসছে, আজকে
ডিফারেন্ট ফরম্যাট চলে এসছে ডিজিটালের, তো ফলে আজকে এবং ডিজিটাল মাধ্যমে আমরা সবাই অ্যাক্টিভ। রাইট, এবং ওই বুকলেটের ব্যাপারটা চলে গেছে, শ্বেতপত্র চলে গেছে, এসেছে একটা কালারফুল ডকুমেন্ট, যেটাকে একটা কালারফুল নাম দেওয়া হয়েছে চার্জশিট। যখন আমার অভিযোগপত্র, আমি যখন অভিযোগ করছি, চার্জ জানছি, তখন চার্জশিট নাম দেওয়াটাই বাঞ্ছনীয়। তো চার্জশিট চলে এসছে শ্বেতপত্রের জায়গায়। একদমই। একটা প্রশ্ন খুব মনে আসছে শঙ্খদীপদা, যে তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দলের বিরুদ্ধে কুশাসনের অভিযোগ এর আগেও বিজেপি এনেছে, অন্য বিরোধী রাজনৈতিক দলও এনেছে, 21 বলো 2024-এর নির্বাচন বলো, সেই সময় তো এই অভিযোগ সামনে আনা হয়েছিল এবং নারদার মতন ইস্যু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিয়ে তারা সরব হয়েছে, কিন্তু সেই ফল কোথাও গিয়ে মানে ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল সেই সুফল তারা ঘরে তুলতে পারেনি। এবারে কতটা তারা সেদিক থেকে সফল হতে পারে, নাকি এই যে এসআইআর এত নাম বাদ যাওয়া, অর্থাৎ এই ভোট পার্সেন্টেজ যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, সেটা কতটা মানে এফেক্ট ফেলতে পারে ভোট বাক্সে? না দেখো, তুমি এর আগেও যে প্রচারে যখন এই বিষয়গুলো উঠেছিল, দুর্নীতির বিষয়গুলো উঠেছিল, তারপরে ইলেকট্রাল সাকসেস পায়নি বলেই যে সরকার বিরোধী মত নেই, এ ব্যাপারটা ভাবা ভুল। তুমি দেখো যে পশ্চিমবঙ্গে বিরোধী স্পেসটা হচ্ছে ডিভাইডেড। বিজেপি, বলি যে বাম কংগ্রেস 2016 সালে যখন বাম কংগ্রেস জোট বাঁধে, তখন তারা 38% ভোট পায়। বিজেপির তখন ভোট পার্সেন্টেজ নেমে আসে 12% বা 13% কিছু একটা জায়গায়। তার মানে দুজনের মিলে সমষ্টিগত ভোট, বিরোধী ভোট কিন্তু 50%-এর বেশি ছিল। আবার তুমি 2021 সালে ভোটে চলে এসো, তুমি দেখবে যে বিজেপি ভোট পার্সেন্ট চলে আসে 38% পয়েন্ট সামথিং, এবং বাম কংগ্রেসের মিলিত ভোট চলে আসে প্রায় 12%-এর কাছাকাছি। তার মানে কি? তার মানে অপোজিশন স্পেসের ভোটটাকে ডিভাইড হচ্ছে। বিজেপির এবার সোল পারপাসই হলো যে সিপিএম এর ভোটটাকে, যে হিন্দু জনগোষ্ঠী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হয়ে আছে, তাদেরকে আরো পোলারাইজড করে কাছে টেনে নাও, ফার্দার পোলারাইজেশন করো, যে কারণ যাতে করে ফ্র্যাগমেন্টেড অপোজিশন স্পেসটা না থাকে, যতটা সম্ভব অ্যাকুমুলেট করে নাও। তো এই জন্য শুভেন্দু অধিকারীরা হাইপার পোলারাইজেশনের রাস্তায় যাচ্ছে। আজকে অমিত শাহ এসে এই যে বারবার অনুপ্রবেশের কথা বলা, সংখ্যালঘুদের অনুপ্রবেশের কথা বলা, ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ যাওয়া, এই যে বারবার হার্প করছেন, এটা তো পোলারাইজেশনের জন্যই করছেন, যাতে করে কংগ্রেস বা সিপিএম এর ফোল্ডে, ইভেন তৃণমূলের একটা বৃহত্তর যে একটা ভোট আছে, যে উদার অংশের ভোট, সেখান থেকে একটু টেনে নিয়ে আসা চেষ্টা, যাতে করে টোটাল হিন্দু পোলারাইজেশন করা সম্ভব হয় এবং যাতে করে ইলেকট্রাল সাকসেস পাওয়া যায়। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তৃণমূলের যে বুথ স্তরে যে শক্তি, সেই শক্তি 2016 সাল থেকেই আমরা দেখছি, সেই শক্তি না ছিল তখন বামেদের, আজ না আছে বিজেপির। তো এই জায়গায় ইলেকশন কমিশন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট কড়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সেসেরও যেন কাউকে যেন ম্যানিপুলেট করা সম্ভব নয়, তাদের বিরুদ্ধেও করা, লোকাল পুলিশের বিরুদ্ধেও করা, তাকে শুধুমাত্র সাসপেন্ড করছে না, তাকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি অর্ডার করে দিচ্ছে, যাতে করে একটা ভয় চালিয়ে যায় নিচুতলায় পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে। এবং কমিশন এনশিওর করার চেষ্টা করছে যে মানুষ যেন তার ভোটটা নিজেরা গিয়ে দিতে পারে, এবং মনে করছে, বিজেপি মনে করছে যে মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে আর বুথের মধ্যে কে পোলিং এজেন্ট থাকলো না থাকলো সেটা নিয়ে কিছু যায় আসে না। তাহলেই কিন্তু একটা ম্যান্ডেট, সরকার বিরোধী ম্যান্ডেট, সেটা ভোটের বাক্সে পড়তে পারে। তো এখন যদি সত্যিই সেই পরিস্থিতি তৈরি হয়, কারণ বারবার করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি অভিযোগ করতেন, আর এখন বিরোধীরা অভিযোগ করে যে ভোটে জল মেশানো হয়, ভূতেরা ভোট দেয়, ঠিক আছে? তার মানে মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, যে ভোটার অন্য রাজ্যে চলে গেছেন, যে ভোটার থাকেন না, সেই ভোটটা ভোট বাক্সে ফেলে দেওয়া হয়। সেটা ক্লিনজিং হয়ে গেছে। ইলেকশন কমিশন যথাসম্ভব 58 লাখ ভোটকে বাদ দিয়ে দিয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আরো 30 লাখ প্রায় বাদ যাওয়ার মুখে পড়ে গেছে, প্রায় 90 লাখ বাদ যাবে। তো জলটা চলে গেছে, এবার দুধ পড়ে রয়েছে। এখন পুরোটাই দুধ কিনা জানি না, তার মধ্যে হয়তো সামান্য জল থাকতে পারে, আবার যে জল বলে বাদ দিয়েছে তার মধ্যে কিছুটা দুধ তো পড়েই আছে। নিশ্চয়ই। তো এরপরে কমিশন
ইনশিওর করার চেষ্টা করছে মানুষ যেন তার নিজের ভোটটাকে দিতে পারে। সেটা হলে বিজেপি এক্সপেক্ট করছে সেটা হলেই একটা ড্রামাটিক রেজাল্ট হয়ে যেতে পারে। একদমই, সেটা তো সময়ই বলবে। সবশেষে যেটা জানতে চাইবো, অমিত শাহর এই চার্জশিটের মধ্যে আরো একটা বক্তব্য ছিল, যে প্রসঙ্গটা তুমি ইতিমধ্যে উত্থাপন করেছো, যে এই যে অনুপ্রবেশকারী, এবং সেক্ষেত্রে যারা এই পশ্চিমবঙ্গের মানুষ তারাও বাংলায় কথা বলছেন, এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তিনি উল্লেখ করতে চেয়েছেন তারাও বাংলায় কথা বলছেন, এবং তাদেরকে শুধুমাত্র এই এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়, একেবারে দেশ ছাড়া করা হবে। প্রসঙ্গ হচ্ছে যে এইটা কতটা সিগনিফিকেন্ট, এবং একই সঙ্গে যদি আমরা জানি যে আবারও একটা ট্রাইব্যুনালের একটা বিষয় রয়েছে যার মাধ্যমে তারা আবেদন করতে পারবেন, সত্যি তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, এই ভোটে তো তারা অনেকেই ভোট দিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না, মানে ভোট দিতে পারবেন না হয়তো। অন্তত ফার্স্ট পেজে যাদের ভোট আছে তারা কজন ভোট দিতে পারবেন যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন, আমার ঘোরতর সংশয় রয়েছে। তো এইটা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে এখানে ফার্দার কমেন্ট আমি একটা করছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে অমিত শাহজি যেটা বলছেন যে ওই অনুপ্রবেশকারীদের ধরে বেছে বেছে পাঠানো হবে, এটা দেখো, বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়তে। পশ্চিমবঙ্গে যারা ঢুকে গেছেন তাদের অনেকেরই, অনুপ্রবেশকারী বলছি, তাদের অনেকেরই ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, অনেকে অনেক কিছু করে ফেলেছে। এখন তাদেরকে খুঁজে খুঁজে বার করে পাঠানো কতটা সফল হবে এটা বলা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো এটা তো ভোটের প্রচারে এটা বলা, যাতে করে যে একটা তো পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও একটা অংশের মানুষের মধ্যে উষ্মা রয়েছে এই অনুপ্রবেশ নিয়ে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও এটা নিয়ে উষ্মা প্রকাশ করতেন, এবং সেটা নিয়ে তিনি সংসদেও তোলপাড় ফেলেছিলেন। তখন এখানে বাম সরকার ছিল, এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লালকৃষ্ণ আডবাণীর সামনে গিয়ে দেখা করে গিয়ে বলতেন যে এই অনুপ্রবেশ সমস্যাটাকে মোকাবিলা করতেই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখতে পেতেন যে বর্ডারিং যে জেলা, সেখানে যে অনুপ্রবেশের ফলে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এবং সিপিএম এর সরকার, বাম সরকার তাদেরকে রেশন কার্ড ফেশন কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে যা করে ফেলেছে, যে উনি দেখেছেন যে এইটাকে ম্যানিপুলেশন হচ্ছে, তখন তিনি আপত্তি করতেন। আজকে ঠিক সেটাই বিজেপি করছে। এখন তারপরেও দেখো যে বিজেপিও তো ভারতবর্ষে ক্ষমতায় চলে এসছে কত বছর হলো, যে 2014 থেকে 2026 12 বছর হয়েছে, কটা বাংলাদেশিকে ফেরত পাঠানো গেছে। তো ফলে এন্ড অফ দ্য ডে কটা বাংলাদেশিকে ফেরত পাঠানো যাবে, দ্যাট ইজ ইয়েট টু বি সিন। কিন্তু ভোটের বাজারে এটা একটা বড় ইস্যু বিজেপির জন্য থাকবে। একদমই, অর্থাৎ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে বরাবরই সেই চরিত্রটা আলাদা, সেটা তো সবসময় আমরা বলে থাকি এবং আমরা দেখেও থাকি। আজকে আমরা দেখলাম যে এই অভিযোগ পাল্টা অভিযোগ, যেখানে সারা বছর ধরে শাসক বিরোধীদের মধ্যে চলতে থাকে, সেই তরজা চলতে থাকে আজ চার্জশিট এবং পাল্টা চার্জশিট। নিঃসন্দেহে এই নির্বাচনের আগে পর্যন্ত প্রচারে দুই রাজনৈতিক দলই কিন্তু তাকে ইস্যু করে এটা নিয়ে ভোট প্রচার করবে, আরো সরগরম হবে বঙ্গ রাজনীতি। কিন্তু ভোট বৈতরণী কারা পার করতে পারবে সেদিকে তো নজর থাকবেই। আজ এখানে শেষ করছি এই আলোচনা, তবে সমস্ত রকম খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালে।